আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই বাচ্চারা? আশা করি সবাই অনেক ভালো আছো। অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমরা আজকে ভরকেন্দ্রের সরণজনিত প্রবলেমগুলোর কাজগুলো নিয়ে কথা বলতে চাই। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো আমাকে কমেন্টে জানিয়ে দাও, এবং যদি কোনো আগের ক্লাসে প্রবলেম থাকে সেটাও জানো। আর যদি প্রবলেম না থাকে তাহলে আমরা ক্লাসটা শুরু করতে চাই। চলো বিসমিল্লাহ বলে ক্লাস শুরু করতে চাই। আচ্ছা, ভরকেন্দ্র জিনিসটা কি একটু যদি ছোট্ট করে বলি তোমাদেরকে। ভরকেন্দ্র হচ্ছে কোন একটা বস্তুর ভর যে বিন্দুতে কাজ করে, ওজন যে বিন্দুতে কাজ করে সেটাই ভরকেন্দ্র বা ভার কেন্দ্র। সাধারণত ভর যেখানে কাজ করে সেটাকে ভরকেন্দ্র বলে, এবং ওজন যেখানে কাজ করে তোমরা জানো ওজনের আরেকটা ভাষায় নাম হচ্ছে ভার। তাহলে ওজন যে বিন্দুতে কাজ করে সেটাকে ভার কেন্দ্র বলে। সাধারণত দুইটা একই বিন্দু হয়, কিছু কিছু কনসেপ্টে আলাদা হতে পারে, সেজন্য আমরা আসলে ভরকেন্দ্রই বলছি, আর ওজনের কেন্দ্রকে ভারকেন্দ্র বলছি। ঠিক আছে, আমরা ভারকেন্দ্রের সরণ দিয়েই কাজ করব মূলত। আর যেহেতু ভরকেন্দ্র ভারকেন্দ্র সব একই কথা, সেজন্য একই জিনিসকে আমরা দুইটা ভাষায় রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ভরকেন্দ্রের সরণজনিত কাজ বা ভারকেন্দ্রের সরণজনিত কাজ। প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তোমাদের সাথে, সেটা হচ্ছে আমার কাছে একটা বস্তু আছে, একটা বই আছে মনে করো। এই বইটাকে আমরা আনুভূমিক থেকে উলম্ব করতে চাই। এটা হচ্ছে বইয়ের আনুভূমিক অবস্থা, এটা হচ্ছে বইয়ের উলম্ব অবস্থা। মনে করো আমার কাছে যদি দেখাই তোমাদেরকে, এই একটা বই আছে, এই বইটাকে আনুভূমিক থেকে উলম্ব অবস্থানে নিয়ে যেতে চাই। তাহলে কৃত কাজ কত হবে? সাধারণত ভরকেন্দ্রের সরণজনিত যে কাজগুলো হয় সেই কাজগুলোর কনসেপ্টটা এরকম থাকে। W = mg × h প্রাইম দিয়ে লিখি আমরা। সেটা হচ্ছে কি বলতো, mg h প্রাইম বলতে এখানে ভরকেন্দ্রের সরণকে বোঝানো হয়। যেমন আমি যদি আনুভূমিক একটা বস্তুকে, আনুভূমিক মানে কি বলতো, আনুভূমিক মানে হচ্ছে এর ভরকেন্দ্রটা আছে হচ্ছে দৈর্ঘ্যের অর্ধেকে, প্রস্থের অর্ধেকে এবং উচ্চতার অর্ধেকে। কোথায় কোথায় আছে? দৈর্ঘ্যের অর্ধেকে আছে, প্রস্থের অর্ধেকে আছে, উচ্চতার অর্ধেকে আছে। তার মানে তুমি যদি ভূমির বরাবর চিন্তা করো, ভূমি থেকে মূলত কত উচ্চতায় আছে? h/2 উচ্চতায় বস্তুটার ভরকেন্দ্র অবস্থিত আছে। তাহলে ভূমি থেকে যদি h/2 উচ্চতায় বস্তুটার ভরকেন্দ্র থাকে, তাহলে চিন্তা করো এইখানে ভরকেন্দ্র আছে এখানে, অর্থাৎ এইখানে ভরকেন্দ্রটা আছে। ভূমি থেকে h/2 উচ্চতা বা পুরুত্তর উচ্চতা যদি h/2 চিন্তা করি, আর এখন এই দূরত্বটা হচ্ছে l, তাহলে এইখানে ভরকেন্দ্রটা আছে ভূমি থেকে l/2 উচ্চতায়। তাহলে আমি যদি একটা বস্তুকে আনুভূমিক থেকে উলম্ব অবস্থানে নেই, তাহলে মূলত এর ভরকেন্দ্র আগে h/2 উচ্চতায় ছিল, এখন তার ভরকেন্দ্র l/2 উচ্চতায় থাকবে। ফলে তার ভরকেন্দ্রের সরণ কত হয়েছে? আমরা যদি h প্রাইমের কথা জিজ্ঞেস করি তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতেই পারছো h প্রাইমের মানটা হচ্ছে l/2 - h/2। তাহলে কি দাঁড়ালো বলতো? mg l/2 - h/2। দেখো বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ একটা বস্তুকে যদি ভরকেন্দ্রের সরণজনিত কাজ বের করতে বলে, তাহলে মূলত প্রথম অনেকগুলি কেস আছে। এখানে আমরা প্রথমে ওরিয়েন্টেশন চেঞ্জের কেস নিয়ে আলোচনা করলাম। অর্থাৎ একটা বস্তুর আনুভূমিক অবস্থান থেকে যদি আমরা উলম্ব অবস্থানে নেই, তাহলে তার ভরকেন্দ্র কিভাবে পরিবর্তন হচ্ছে, বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। কথা কি ক্লিয়ার? আমাকে জানাও তো একটু। ওকে, এমনও হতে পারতো বস্তুটা এমন অবস্থায় আছে, অর্থাৎ কি বলতো, প্রস্থর উলম্বভাবে আছে। এখন যদি দৈর্ঘ্যের উলম্বভাবে করি তখন কি হয়? প্রস্থের উলম্ব মানে এখন ভরকেন্দ্র ভূমি থেকে b/2 উচ্চতায় আছে, এটাকে যদি দৈর্ঘ্যের উলম্ব করি তখন ভূমি থেকে l/2 উচ্চতায় থাকবে। অর্থাৎ ভরকেন্দ্রের সরণ যদি চিন্তা করি সেটা হচ্ছে কত বলতো? ভরকেন্দ্রের সরণ চিন্তা করলে সেটা হচ্ছে l/2 - h/2, l/2 - h/2। আশা করি বুঝতে পেরেছো। l/2 - b/2, সরি h/2 না, তখন b/2 হবে, l/2 - b/2। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমরা যদি আরো একটু কথা তোমাদের সাথে একটু সেরে ফেলতে চাই, সেটা হচ্ছে 2 নাম্বার যে কনসেপ্টটা ভরকেন্দ্রের সরণের জন্য। ঠিক আছে, 2 নাম্বারটা হচ্ছে স্তম্ভ প্রস্তুত করতে চাই আমরা।
স্তম্ভ প্রস্তুত করতে চাই আমরা, স্তম্ভ প্রস্তুতে আমি কিছু কাজ করতে চাই। তাহলে একটু শিখে নাও বাচ্চারা, স্তম্ভ দুইভাবে প্রস্তুত করা যায়। আমি যদি একটু জানাই তোমাদেরকে, স্তম্ভ দুইভাবে প্রস্তুত করা যায়। এ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে, আমার কাছে অনেকগুলো ইট আছে মনে করো বাচ্চারা, এই প্রত্যেকটা ইটই ভূমিতে পড়ে আছে। তাহলে আমি যদি কি করি, একটার উপর একটা ইট দেই, যেমন মনে করো আমার এই ইটটাকে এখান থেকে সরিয়ে আমি এই ইটটাকে এইখানে বসিয়ে দিব। আবার মনে করো এই ইটটা এখান থেকে সরিয়ে এই ইটটাকে এখানে বসিয়ে দিব। আবার এরকম হতে পারে এই ইটটাকে এখান থেকে সরিয়ে এই ইটটাকে এইখানে বসিয়ে দিব। তাহলে এইভাবে যদি একটার পর একটা ইটকে বসিয়ে দিই, তখন তার নাম হবে বলতো একটির পর একটি ইট দিয়ে দিলাম। দিলে যদি আমরা ভরকেন্দ্র দিয়ে কতটুকু কাজ করেছি সেটা একটু জানতে চাই। তাহলে ভাষাটা হচ্ছে একটির পর একটি ইট দিয়ে স্তম্ভ প্রস্তুত। আচ্ছা, একটির উপর একটি করে ইট দিতে চাই আমি। এখানে খেয়াল করে দেখো বাচ্চারা, এখানে যতগুলো ইট থাকবে সবগুলির ভরকেন্দ্র কোথায় থাকবে বলতো? যতগুলো ইট থাকবে সবগুলোর ভরকেন্দ্র ভূমি থেকে h/2 উচ্চতায় থাকবে। এখন আমি যদি এমন করি বাচ্চারা, এই সবগুলি ইটের মধ্যে একটার উপর একটা করে ইট দিতে থাকি। যেমন মনে করলাম ফার্স্টে আমি যদি এই ইটটাকে যদি আমি এইখানে দিই, তাহলে একটু খেয়াল করো, আগে ভরকেন্দ্র ছিল ভূমি থেকে h/2 উচ্চতায়, এখন ভরকেন্দ্রটা কোথায়? এইখানে আছে। এর মানে কি? এর মানে হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় থাকবে বলতো? এই উচ্চতাটাই থাকবে। এই উচ্চতাটা h/2, এইটা আবার h/2, তাহলে টোটাল h উচ্চতায় থাকবে। তার মানে আমরা কি বলতে পারি বলতো? W = mg। যদি আমরা এরকম চিন্তা করি যে আমার কাছে 4টা ইট আছে, আমরা যদি এভাবে চিন্তা করি আমার কাছে 4টা ইট আছে, আমি একটার উপর একটা করে ইট সাজাবো, তাহলে আমার টোটাল কৃত কাজ হবে W = W1 + W2 + W3 + W4। এক নম্বর বিষয়টা হচ্ছে, মনে করলাম প্রথম ইটটা সরাতে কোনো কাজ করতে হয় না। তার মানে প্রথম ইটটা সরাতে আমার 0 পরিমাণ কাজ করতে হয়। কিন্তু আমরা যখন কি করব, দ্বিতীয় ইটটাকে এখানে নিয়ে কি করব বলতো? দ্বিতীয় ইটটাকে নিয়ে এইখানে নিয়ে উঠাবো, তখন কি করতে হবে? কাজ করতে হবে। তাহলে তখন কতটুকু সরিয়েছি আমি? দ্বিতীয় ইটটা h পরিমাণ সরিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় ইটটা সরাতে আমাদের কৃত কাজ হবে W = mgh। যখন 3 নাম্বার ইট হবে, 3 নাম্বার ইটটা সরাতে হলে তখন কি করতে হবে একটু খেয়াল করো। 2 নাম্বার ইট যখন ছিল এখানে 2 নাম্বার ইট ছিল, তাহলে ভূমি থেকে ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্রের সরণ কতটুক বলতো? এই যে এতটুক সরণ। এর পরের ইটটা যখন নিয়ে আমরা এখানে আবার বসিয়ে দিব, তখন এইখানে ভরকেন্দ্রের সরণ কতটুকু হবে? আরও h। তাহলে আগে এটার ভরকেন্দ্র ছিল কোথায়? এইখানে, এখন সরেছে কোথায়? এইখানে আছে। তাহলে এইটা যদি h হয়, তাহলে এইটাও কত? h। তার মানে 3 নাম্বার ইটটা সরাতে আমার টোটাল কি পরিমাণ ভরকেন্দ্র সরাতে হয়েছে? 2h পরিমাণ ভরকেন্দ্র সরাতে হয়েছে। একই রকমভাবে 3 নাম্বার ইট সরাতে mg 2h পরিমাণ ভরকেন্দ্র সরাতে হয়েছে। 4 নাম্বার ইট সরাতে mg × 3h পরিমাণ ভরকেন্দ্র সরাতে হবে। এরকম করতে করতে যদি nতম ইটটা আমরা সরাই, তাহলে দেখা যাবে, দেখো, প্রথম ইট সরাতে 0h, দ্বিতীয় ইট সরাতে 1h, 3 নাম্বার ইট সরাতে 2h, 4 নাম্বার ইট সরাতে 3h, এবং nতম ইট যদি সরাই তাহলে W = mg × কত? n-1 × h। অর্থাৎ আমি যদি কি করি বলতো, mgh কমন নেই, তাহলে সেটা কত? 1 + 2 ... কত বলুন তো? n-1 কৃত কাজ হবে। তাহলে এখানে যদি আমরা কি করি বলতো, কমন নেই, তাহলে কি হয় বলতো? n এর মান হচ্ছে n-1, n × n+1 ভাগ কত? 2। তাহলে কি হলো বলতো? তাহলে mgh কত থাকলো বলতো? যদি এটাকে একটু প্রথমে নিয়ে আসি, দেখতেও ভালো লাগবে। n × n-1 ভাগ 2 × mgh। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা দেখো। প্রিয় বাচ্চারা, বুঝতে পেরেছো কিনা বিষয়টা একটু দেখো। তাহলে আবার বলি, যদি আমাকে একটার উপর একটা করে n সংখ্যক ইট সরাতে হয় বলতে n সংখ্যক ইট একটার উপর একটা রেখে যদি একটা স্তম্ভ তৈরি করতে হয়, তাহলে আমাদের যে কাজ হবে সেই কাজের মানটা হবে হচ্ছে
n ইন্টু n-1/2 ইন্টু mgh। কথা ক্লিয়ার? কথা বুঝেছি? আশা করি বুঝেছি। এখন বাচ্চারা যদি এমন হয় যে সবগুলো ইট একই ধরনের শেপ ছিল আর কি, যদিও এখানে বাস্তবে ভিন্ন শেপ হয় ইট, ধরে নিলাম ঘনক আকৃতির শেপের ইটগুলি পাশাপাশি আমরা যুক্ত করলাম। পাশাপাশি যুক্ত করার পর এই সবগুলো ইটটাকে আমরা কি করেছি, এইখান থেকে লম্ব করে সবগুলি ইটকে এইখানে নিয়ে আসছি। এখন কি পরিমাণ কাজ করতে হয়েছে যদি একটু আমরা তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, আমরা বলছিলাম স্তম্ভ তৈরি করার দুইটা ফরম্যাট আছে। তাহলে বি নাম্বার ফরম্যাট হচ্ছে সবগুলো ইট একত্রে উলম্ব করে স্তম্ভ তৈরি করলে। তাহলে একটু খেয়াল করো, সবগুলি ইটের ভরকেন্দ্র ভূমি থেকে h/2 উচ্চতায় আছে। এখন সবগুলো ইটের ভরকেন্দ্র কোথায় আছে? এই টোটাল উচ্চতা হচ্ছে কত বলতো? যেহেতু n সংখ্যক ইট, তাহলে টোটাল উচ্চতা হবে nh, আর ভরকেন্দ্র কোথায় থাকে? মাঝখানে থাকে। তাহলে সেই ক্ষেত্রে ভরকেন্দ্রের উচ্চতা যদি চিন্তা করি, ভূমি থেকে ভরকেন্দ্রের উচ্চতা হবে nh/2। টোটাল উচ্চতা nh, তাহলে ভূমি থেকে উচ্চতা হবে nh/2। কথা কি বুঝতে পেরেছো? সবগুলি ইট আনুভূমিক ছিল, এটাকে উলম্ব করেছি একসাথে। তাহলে আমরা তোমাদেরকে কি শিখিয়েছিলাম? w = কত বলতো? m। যেহেতু একটা ইটের ভর m, তাহলে n সংখ্যক ইটের ভর কত হবে? mn gh প্রাইম। h প্রাইমটা কি? ভর কেন্দ্রের সরণ। তাহলে কি থাকলে mn gh প্রাইমের মান কত? আগে উচ্চতা ছিল h/2 ভর কেন্দ্রের, এখন ভর কেন্দ্রের উচ্চতা কত? nh/2। তাহলে কত হবে? nh/2 মাইনাস h/2। তাহলে কি আসলো বলতো? mng, যদি আমরা এখান থেকে লসাগু নেই তাহলে কি থাকতেছে? n-1 ইন্টু h। তাহলে কি থাকতেছে বলে হলো আমাকে? সেটা হচ্ছে n ইন্টু n-1/2 ইন্টু mgh। ক্লিয়ার? দেখো তো বুঝতে পেরেছো কিনা একটু দেখো। আশা করি বুঝতে পেরেছো, বিষয়টা একদম ক্লিয়ার হওয়া উচিত তোমাদের। তার মানে দেখো, সবগুলো ইট একত্রে যদি আমরা কি করি বলতো? সরিয়ে নেই। সবগুলো ইট একত্রে যদি আমরা কি করি? স্তম্ভ তৈরি করি, তাতে আমার যে কাজ করতে হয়, একটা একটা করে ইট যদি স্তম্ভ তৈরি করি তাতে আমার সেম পরিমাণ কাজ করতে হয়। তার মানে কাজের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই। এখন আমাকে প্রশ্ন হচ্ছে কোন উপায়টা সুবিধাজনক? এরকম যদি প্রশ্ন আসে তাহলে কি করব? যদি কোনো কারণে কাজ দিয়ে ব্যাখ্যা দেওয়া না যায়, মানে কোনো দুইটা প্রসেস দেওয়া আছে তোমার কাছে, যে মনে করলা যে ভূমি থেকে ছাদে উঠতে চাও, একটা প্রসেস এমন হইতে পারে ছাদের থেকে মাটি বরাবর ওই যে পাইপ দিয়ে দিছি, পাইপ বেয়ে বেয়ে তুমি উপরে উঠে গেলা, বা রশি দিয়ে দিছি, রশি বেয়ে বেয়ে উপরে উঠে গেলা, এইটা একটা প্রসেস হতে পারে। আরেকটা প্রসেস হতে পারে তুমি যদি কি করো বলতো? তল বরাবর আস্তে আস্তে উপরে উঠে যাও, মানে সিঁড়ি দিয়ে যদি উপরে উঠো। কোন প্রসেসে তুমি উঠবা? তুমি যদি কি বলতো, তুমি যদি ডিরেক্ট কি করো বলতো? পাইপ বেয়ে উপরে উঠে যাও, তাইলে তোমার যে পরিমাণ কাজ করতে হবে, তুমি যদি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠো তাইলেও সেম পরিমাণ কাজ করতে হবে। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে তুমি যখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠবে তখন তোমার ওজনের পুরো অংশ কাজ করবে না, একটা অংশ কাজ করবে, mg sin θ বা cos θ কাজ করবে। কিন্তু তুমি যখন ডিরেক্ট উপরে উঠবে তখন পুরো mg কাজ করবে। অর্থাৎ কাজের পরিমাণ সেম হইলেও আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হবে, যদি আমরা কি করি বলতো? সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠি, তাইলে আমার কি করতে হয় বলতো? কাজ মনে হয় কম করতে হচ্ছে, কষ্ট মনে হয় কম হচ্ছে। কিন্তু আসলে কি বলতো, যখন সিঁড়ি দিয়ে উঠবো তখন কি অতিভুজের মানটা কি হবে? বেশি হবে। অতিভুজের মান যদি বেশি হয় সেখানে কি করতে হয় বলতো? mgর মান কম হইলেও অতিভুজ বেশি হওয়ার কারণে x এর মান বেশি, গুণফলটা কম। mg এবং h এই গুণফলটা হচ্ছে কি বলতো? দুইটার ক্ষেত্রে সমানই থাকবে, কিন্তু একটার ক্ষেত্রে কি মনে হচ্ছে বলতো? ক্রিয়াশীল ওজনের মানটা কম। তাহলে কখনো যদি ক্রিয়াশীল ওজনের মানটা কম হয়, কথা শুনবা, কখনো যদি ক্রিয়াশীল ওজনের মানটা কম হয় সেটা আমার কাছে অপেক্ষাকৃত সহজ মনে হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে দুইটার ক্ষেত্রে মানটা কি হয় বলতো?
এই কি মানে ব্যয়িত শক্তির মানটা সেম হবে, কিন্তু অপেক্ষাকৃত সহজ বলে মনে হবে। ঠিক আছে, কিন্তু কোনটা সহজ বলে মনে হবে? ক্রিয়াশীল ওজন যেটায় কম লাগে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি তোমাকে জিজ্ঞেস করি যে ক্রিয়াশীল ওজন বা বল, যেহেতু আমরা এখানে একটা একটা করে, এটাকে আমরা আবার কি বলতে পারি? গড় বল, মানে প্রত্যেকটা ইটের উপর বল কত। এখানে একটা একটা করে ইট যেহেতু আমরা নিচ্ছিলাম, সেহেতু আমরা বলতে পারি কি বলতো, প্রত্যেকটা ইট, আমরা জানি এম ভরের বস্তুকে এইচ উচ্চতা উঠাইতে mgh পরিমাণ কাজ করতে হয়, বিভব শক্তি ব্যয় হয়। অর্থাৎ আমি যদি একটা ইটকে কি করি, এইচ উচ্চতা উঠাই, তাহলে আমার একটা ইটের ওজনের সমান একটা বল দিতে হবে, কারণ এখানে আমরা কোনো এক্সট্রা বল দিচ্ছি না, মানে বস্তুটাকে সমবেগে উপরে উঠাচ্ছি। তার মানে এখানে এফ বারের মানটা হচ্ছে mg। কিন্তু এই ক্ষেত্রের কনসেপ্টটা কি? এই ক্ষেত্রে এখানে জয়টা ইট, এখানে ততগুলো ইট, এখানে 10টা ইট হইলে এখানে 10টা ইট, এখানে 5টা ইট হইলে এখানেও 5টা ইট। পার্থক্যটা কোথায় বলো তো? এইখানের ওজন যা হবে সব মিলায় mg, এখানে সব মিলায় ওজন কি হবে? নিচের দিকে mg কাজ করবে। পার্থক্যটা হচ্ছে ভর কেন্দ্র চেঞ্জ হয়েছে। এখন ভর কেন্দ্র চেঞ্জ হইলে গড় বলের হিসাবটা একটু জটিল আছে। এখানকার হিসাবটার ক্ষেত্রে আমরা এখানে দেখতে হবে যে এই আনুভূমিক এবং উলম্ব অবস্থার মধ্যে কি পরিবর্তন হয়েছে। তাহলে আনুভূমিক এবং উলম্ব অবস্থার মধ্যে মূলত থিটা চেঞ্জ হয়েছে। তাহলে আমরা যদি গড় বল হিসাব করতে চাই, তাহলে কি করতে হবে বলতো? থিটার উপর বেস করতে হবে। ঠিক আছে, মনে করলা যে এটা আনুভূমিক ছিল, তাহলে আদি অবস্থায় থিটার মান 0 ডিগ্রি ছিল, এটা ফাইনাল অবস্থা, তাহলে ফাইনাল অবস্থায় থিটার মান কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি। তাহলে আনুভূমিক অবস্থায় থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, আর উলম্ব অবস্থায় থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোনো একটা সময় যখন সে থিটা কোণে ছিল, একটু বোঝার চেষ্টা করো, কোনো একটা সময় যখন সে থিটা কোণে ছিল, তখন কনসেপ্টটা কি হতে পারে? তাহলে আমরা বলতে পারি, যদি এই সকল ক্ষেত্রে আমাকে গড় বল বের করতে বলে, তাহলে গড় বলের কনসেপ্ট হচ্ছে 1/টোটাল থিটা ইন্টিগ্রেশন হচ্ছে থিটা 1 থেকে ইনিশিয়াল থেকে থিটা কি পর্যন্ত? ফাইনাল পর্যন্ত। ক্রিয়াশীল ওজনটা হচ্ছে, আমরা তোমাদেরকে যদি একটু মনে করিয়ে দিই, যে এই একটা বস্তুকে যখন আনুভূমিক তল বা নত তলের উপর রাখবো, তখন এই বরাবর mg sin থিটা কাজ করবে। এটা হচ্ছে তল বরাবর mg sin থিটা বলে সে নিচের দিকে নামার চেষ্টা করবে। কিন্তু এই বস্তুর উপর ক্রিয়াশীল ওজনটা কোন দিক বলতো? ডিরেক্ট নিচের দিকে mg কাজ করলে এইটা থিটা হইলে এইটাও থিটা। এই বরাবর উপাংশটা কি ছিল মনে আছে তোমাদের? mg cos থিটা। অর্থাৎ বস্তুটা ডিরেক্ট নিচের দিকে mg কাজ করে, কিন্তু যখন তলের উপর থাকে, তলের উপর থাকলে এই mgটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে mg sin থিটা আর একটা হচ্ছে mg cos থিটা। তাহলে মূলত এই বস্তুর ক্রিয়াশীল ওজনের মানটা কিন্তু mg cos থিটা। মূলত এই বস্তুটার ক্রিয়াশীল ওজনের মানটা হচ্ছে mg কি বলতো? cos থিটা। কার রেসপেক্টে থিটা চেঞ্জ হচ্ছে? d থিটা। ঠিক আছে, তাহলে একটু বোঝার চেষ্টা করো, কখনো যদি আমাকে আনুভূমিক থেকে উলম্ব অথবা আনুভূমিক থেকে থিটা কোণ, আনুভূমিক থেকে উলম্ব অথবা কখনো যদি আনুভূমিক থেকে থিটা কোণে কোনো বস্তুকে নিয়ে যেতে বলে, আনুভূমিক থেকে উলম্ব অথবা আনুভূমিক থেকে উলম্ব অথবা আনুভূমিক থেকে উলম্ব অথবা আনুভূমিক থেকে থিটা কোণে যদি নিয়ে যেতে বলে, তাহলে সেই ক্ষেত্রে গড় বলের সূত্রটা কি হবে? 1/θ ইন্টিগ্রেশন হচ্ছে mg cos থিটা d থিটা, mg cos থিটা d থিটা, এই সূত্রে অ্যাপ্লাই করা যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে গড় বলের মানটা বের করতে চাই, এটাকে যদি w প্রাইম ধরি, তাহলে সেই ক্ষেত্রে গড় বলের মানটা হচ্ছে 1/টোটাল কোণ হচ্ছে 90 ডিগ্রি ইন্টিগ্রেশন 0 থেকে কত? π/2। আনুভূমিক আগের কোণ ছিল 0, ফাইনাল কোণ হচ্ছে π/2। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কি হবে? mg কয়টা m? n সংখ্যক m। প্রত্যেকটা ইটের ভর m হইলে n সংখ্যক ইটের ভর হচ্ছে mng cos থিটা d থিটা। তাহলে 2 কত বলো তো? পাই ইন্টু mg, n আছে nmg ইন্টু cos থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি জানি বলো তো? sin থিটার লিমিটটা হচ্ছে 0 থেকে π/2। তাহলে সেই ক্ষেত্রে 2n কত বলো তো? পাই ইন্টু কত? mg sin π/2 মাইনাস sin কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে কি থাকলো? sin π/2 এর মান 1, sin 0 এর মান 0।
তাহলে 2n/, কত পাই ইন্টু কত mg। তাহলে এই বস্তুর উপর গড় বলের মানটা কত হবে? এই ক্ষেত্রে প্রত্যেকটা ইটের উপর গড় বলের মানটা হবে 2n/পাই ইন্টু mg। আর এই ক্ষেত্রে গড় বলের মানটা কত আসছে বলো তো? mg। এখন আমার প্রশ্ন তোমার কাছে, একটা ইট দিয়ে যদি স্তম্ভ তৈরি হতো তাহলে এইখানের মানটা mg থেকে কম হতো, কিন্তু কখনো কি একটা ইট দিয়ে স্তম্ভ তৈরি হয়? হয় না, অনেকগুলি ইট লাগে, কমপক্ষে 2টা ইট দিয়ে স্তম্ভ তৈরি করতে হয়। তাহলে এখানে n এর মান যদি 2 বসাও তাহলে 2 দুগুণে কত? 4। 4কে পাই দিয়ে যদি ভাগ দেই তাহলে কত হয় বলো তো? গড় বলের মানটা হচ্ছে mg থেকে বড় হবে। দেখো এখানে যদি 10 হয় তাহলে আরো বড় হবে। তার মানে যত বেশি ইট নিয়ে তুমি আনুভূমিক থেকে উলম্ব করবা তত বেশি গড় বল, মানে প্রত্যেকটা ইট প্রতি বেশি বল লাগবে ফাইনালি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি বলতো, এই এফ প্রাইম ডাব্লিউ প্রাইম অর্থাৎ আগের ক্ষেত্রের কৃতকাজ আর এখনকার কৃতকাজ সমান হইল। এখনকার বলটা আগের ক্ষেত্রের বল থেকে কি বলতো বেশি, গড় বলটা আর কি। এখনকার গড় বলটা আগের ক্ষেত্রে গড় বল থেকে বেশি। তাহলে স্তম্ভ তৈরি করার জন্য ঠিক আছে এই প্রসেসটাই বেশি কি বলতো সুবিধাজনক বলতে পারো। স্তম্ভ তৈরি করার জন্য এই প্রসেসটাই বেশি সুবিধাজনক। কথা কি বুঝতে পেরেছো বাচ্চারা? দেখো তো বুঝছো কিনা, কথা কি ক্লিয়ার হয়েছে আমাকে একটু জানিয়ে দাও তো। দেখো এখানে আমার কাছে একটা প্রশ্ন আছে, কি প্রশ্নটা একটু নজর দাও। আমাকে বলা হয়েছে 10টি ইট একটির উপর আরেকটি রেখে মোট 0.50 মিটার উঁচু স্তম্ভ করতে কাজ করতে হবে। প্রত্যেকটা ইটের উচ্চতা দেওয়া আছে, ভর দেওয়া আছে। তাহলে ইট দেওয়া আছে কয়টা? 10টা ইট দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজের সূত্র কত? n ইন্টু n-1/2 ইন্টু কত বলতো mgh। অর্থাৎ আমরা বলতে পারি কি, একটু খেয়াল করো, এখানে বলতে পারি n মানে 10টা ইট। তাহলে 10টা ইট যদি হয়ে থাকে তাহলে 10 ইন্টু 10-1/2 m। প্রত্যেকটা ইটের ভর লাগবে 1 কেজি করে। জি এর মান 9.8। প্রত্যেকটা ইটের উচ্চতা দেওয়া আছে 5 ইন্টু 10^2। তাহলে এত জুল। এত কাহিনী করার তো কিছু নেই। বুঝেছো বাচ্চারা? জানাও তো একটু আমাকে বুঝতে পেরেছো কিনা। বুঝেছো আশা করি। আগাইলাম। আমাকে বলছে একটি মার্বেল পাথরখণ্ডের উচ্চতা 4 ফুট, ভর 500 পাউন্ড। এত ফুট পাউন্ড কাজ করতে কতটি মার্বেল খণ্ড একটির উপর একটি রেখে মোট কত ফুট উঁচু একটি স্তম্ভে সাজাতে পারবে? তাহলে ডাব্লিউর মান দেয়া আছে, একটু খেয়াল করো বাচ্চারা। ডাব্লিউর মান দেয়া আছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত বলো তো? n ইন্টু কত? n-1/2 ইন্টু কত বলো তো mgh। তাহলে সেখানে ডাব্লিউর মান কত দেওয়া আছে বলো তো? 22,500 ইন্টু কত বলো তো? জি। n এর মান কত বের করতে হবে? n-1/2। প্রত্যেকটা ইট কত? 500 ইন্টু কত? জি। এইচ এর মান হচ্ছে প্রত্যেকটা ইট 4। জি জি কাটা, 500 থেকে ভাগ দিয়ে দিব, দিলে এখান থেকে n এর মান খুব সহজেই পেয়ে যাও। এতে টোটাল কত উচ্চতার স্তম্ভ তৈরি হবে যদি জিজ্ঞেস করে, তাহলে এইচ টোটালের মানটা হচ্ছে NH। কথা বুঝেছো? বুঝছো কিনা জানাও তো আমাকে। টপিক 2 এর প্রবলেম 5 বিষয়টা বুঝেছো কিনা আমাকে জানো। এগিয়ে যাব, এগিয়ে গেলাম, চলো তারপরে আসো কি বলতে চেয়েছি। বেলন আকৃতি একটি হোয়াইট বোর্ড মার্কারের দৈর্ঘ্য ব্যাস দেয়া আছে। মার্কারটিকে শায়িত অবস্থায় খাড়া অবস্থায় করতে কত কাজ করত? এখানে একটা চমৎকার মানে কনসেপ্ট আছে। দেখো এই যে একটা মার্কার আমার কাছে দেয়া আছে, এটা শায়িত অবস্থায় আছে। তাহলে এই শায়িত অবস্থায় মার্কারটার ভূমি থেকে উচ্চতা কত আছে বলো তো? এটা যেহেতু ব্যাস দেয়া আছে তাহলে ভূমি থেকে উচ্চতা হচ্ছে ঠিক মাঝখান, তার মানে তার ব্যাসার্ধ। তার মানে আমি বলতে পারি d/2। মার্কারটাকে যখন খাড়া করবা এখান থেকে এই পজিশনে যাবে, তখন টোটাল উচ্চতা যদি l হয় তাহলে এটা হবে l/2। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি w ইকুয়াল টু কত? mgh প্রাইম। mgh প্রাইমের মানটা কত? h প্রাইমের মানটা হচ্ছে 0.12/2 মাইনাস 0.01/2। আশা করি বুঝতে পেরেছো।
ক্লিয়ার দেখো তো, ক্লিয়ার দেখো তো, কে বুঝো নাই আমাকে জানাও। দেখো 50 সেন্টিমিটার বা অভিষ্ট ঘনকের ভর দেওয়া আছে, 5টি ঘনকে একটির উপর একটি স্তম্ভ তৈরি করে অন্যদিকে অনুরূপ 5টি ব্লককে পাশাপাশি ভূমিতে খাড়া করা হলো। আমাকে প্রশ্ন করা হয়েছে কোন প্রক্রিয়াটি বেশি সুবিধাজনক। তোমরা জানো ডাব্লিউ সেম হবে, প্রথম পৌঁছায় যদি ডাব্লিউ বের করি n ইন্টু n-1 ভাগ 2 ইন্টু mgh, দ্বিতীয় প্রসেস যদি ডাব্লিউ বের করি সেটা হচ্ছে n ইন্টু mg nh/2 মাইনাস h/2। দুই ক্ষেত্রে মান বসাই দিব, দেখবো যে মানটা সেম আসছে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে গড় বল দিয়ে ব্যাখ্যা দিতে হবে। তাহলে এই ক্ষেত্রের গড় বলটা কত, mg মানে হচ্ছে 5, প্রত্যেকটা ভর হচ্ছে 25 কেজি, ঘনকের ভর 25 কেজি, তাহলে 25g, জি এর মান বসাই দিতে পারো 9.8 এত নিউটন। আর এই ক্ষেত্রে যখন গড় বল হিসাব করবা, গড় বলটা কত 1/π/2 ইন্টিগ্রেশন হচ্ছে 5 ইন্টু কত mg cos থিটা d থিটা 0 থেকে π/2। মান বসিয়ে দিলাম, মান যদি বসিয়ে দিই তাহলে কি আসবে বলেন তো, 5 কত 2 ইন্টু 5 কত 2 ইন্টু 5 কত পাই ইন্টু কত mg, তাহলে কত 10 কত পাই ইন্টু কত m এর মান 25 গুণন কত g। তাহলে এখান থেকে মান পাবো, দেখবো কি বলতো, f প্রাইমের মানটা ইজ গ্রেটার দেন f বার। w আর w প্রাইম সমান হলেও ঠিক আছে, গড় বলের মানটা দ্বিতীয় ক্ষেত্রে বেশি, তার মানে কি বলতো, প্রথম উপায়টি বেশি সুবিধাজনক। কথা কি বুঝতে পেরেছো? দেখো তো বুঝেছো কিনা আমাকে একটু জানিয়ে দাও তো। বুঝেছো বাচ্চারা? আশা করি বুঝতে পেরেছো। এগিয়ে যেতে চাই, বলে ফেলো তো এখানে অ্যান্সারটা কি হবে। একটা ইটের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ভর 2.5 কেজি। ইটের দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থান রাখতে কি পরিমাণ কাজ করতে হয়? পারবো না? এটা অনেক সহজ অঙ্ক। ডাব্লিউ ইকুয়াল টু কত, mg l/2 মাইনাস h/2। আশা করি পারবা, বাচ্চা অঙ্ক, ঠিক আছে না? অবশ্যই পারবা। ময়মনসিংহ বোর্ড 2022 প্রশ্ন। তাহলে মোটামুটি তোমরা বুঝতেই পারছো আজকের ক্লাসে আমরা মূলত যেই বিষয়টা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। ভরকেন্দ্রের সরণ সংক্রান্ত আরও একটা ছোট্ট টপিক বাকি আছে, সেটার নাম হচ্ছে চৌবাচ্চা বা কুয়া খালি করার কনসেপ্ট। তোমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই আমরা পড়াতে চাই। তোমাদের একটা বিষয় নিয়ে তোমাদের মাথায় রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে যদি তোমরা হোমওয়ার্কের কথা চিন্তা করো, সেটা হচ্ছে আমাদের লেকচার বুকের টপিক 2 অল এমসিকিউ সলভ করবে, তাহলেই মোটামুটি এই টপিকটা কভার হয়ে যাবে। আমরা কাজক্ষমতা শক্তির উপর আরও একটা ক্লাস নিব, তাহলে আমাদের মোটামুটি কাজক্ষমতা শক্তি শেষ হয়ে যাবে। তোমরা জেনে রাখো কাজক্ষমতা শক্তির মধ্যে সামান্য স্প্রিংয়ের আলোচনা আছে এবং দোলকের আলোচনা আছে, কিন্তু সেই স্প্রিং বা দোলক কোনো আলোচনায় আমরা কাজক্ষমতা শক্তিতে করব না, সেটা আমরা পর্যাবৃত্ত গতিতে করব। ঠিক আছে, কাজক্ষমতা শক্তিতে আমরা স্প্রিং বা দোলকের আলোচনা করব না, সেটা পর্যাবৃত্ত গতিতে করব। তোমাদের লেকচার বুকের টপিক 1, 2, 3, 4 আমরা কভার করব, 1, 2, 3, 4 আমরা কভার করব, এবং বাকি টপিকগুলি আমরা ইনশাল্লাহ তোমাদেরকে পর্যাবৃত্ত গতিতে কভার করে দিব। ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থেকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, আসসালামু আলাইকুম।